আজকে আমরা করব ক্লাস 10 আলো চ্যাপ্টারটা। ক্লাস 10 আলোর চ্যাপ্টারটা আজকে আমরা আরম্ভ করব। প্রথমে আরম্ভ করব আলো কাকে বলে বা আলোর জিনিসটা কি। আলো কি না, আলো হলো এক প্রকার শক্তি, যেটা হচ্ছে দেখা যায় না, যেটাকে দেখা যায় না কিন্তু যেটা দেখতে সাহায্য করে। অথবা আলো কি না, আলো হলো এক ধরনের তরঙ্গ। এরপর আমরা পড়ব গোলীয় তল। না, গোলীয় তল কি, এরপর আমরা পড়ব গোলীয় তল। গোলীয় তল কি না, কোনো গোলকের অংশ, সেইটাকেই বলা হবে গোলীয় তল। যেমন একটা ফুটবল, এটা হলো একটা ফুটবল, এই ফুটবল থেকে কোনো একটা অংশ গোল করে কেটে নেওয়া হলো, এইটাকেই বলা হবে গোলীয় তল। সেরকম এই গোলীয় তলটা দু ধরনের হতে পারে। একটা কি না, একটা হচ্ছে অবতল, আর একটা তল হতে পারে উত্তল। এটাকে বলা হয় কনকেভ আর এটাকে বলা হয় কনভেক্স। ঠিক আছে, এটাকে বলা হয় অবতল আর এটাকে বলা হয় উত্তল। ঠিক সেরকমই গোলীয় তলের মতনই, ঠিক এইরকম গোলীয় তলের মতনই আছে কি না, আলোরও বিভিন্ন প্রতিফলন হওয়ার জন্য বিভিন্ন তল আছে। সেটা কি না, দুটো ধরনের তল হয়, একটা হচ্ছে অবতল, একটা হচ্ছে অবতল দর্পণ, আর একটা হবে উত্তল দর্পণ। অবতল দর্পণের ছবি কীরকম হবে না, অবতল দর্পণের ছবি হবে এইটা, যেখানে কি না কোনো আলো আসবে, এই দিক দিয়ে আলো আসবে, আলো এসে প্রতিফলন হবে এই পৃষ্ঠে, এই ভেতরের পৃষ্ঠে প্রতিফলন হবে, প্রতিফলন হওয়ার পর এইভাবে যাবে, এটা হচ্ছে অবতল। আর উত্তল দর্পণ কি না, উত্তল দর্পণ হবে এই বাইরের এই পৃষ্ঠে এসে আলো প্রতিফলন হবে, এইভাবে আলো আসবে, এসে প্রতিফলন হয়ে এইভাবে চলে যাবে, ঠিক এই রকমভাবে আসবে আলো, এসে এইভাবে চলে যাবে। এইটা হলো উত্তল দর্পণ, আর এটা হলো অবতল দর্পণ। এটা ধরো কোনো একটা দর্পণ, এই দর্পণের আছে এখানে মেরু, এটাকে বলা হয় মেরু বিন্দু। এই উত্তল বা অবতল দর্পণের এইটাকে বলা হয় প্রধান অক্ষ। আর এইটাকে বলা হয়, আর এইখানে থাকে হচ্ছে এই দর্পণের কেন্দ্র, আর এইখানে থাকে ফোকাস। এরপর এইগুলোর এক একটা সংজ্ঞাতে আসবে পরে। এই দর্পণের কেন্দ্র কাকে বলে না, এই যে একটা গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণ একটা কোনো গোলকের অংশ, যেমন বলেছিলাম ফুটবল, সেই ফুটবল থেকে কেটে নেওয়া হয়েছিল, ঠিক সেই রকম ওই গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটাকেই বলা হবে কি না কেন্দ্র। ফোকাস কি না, ফোকাস হচ্ছে এমন একটা বিষয় যেখানে ধরো কোনো এই প্রধান অক্ষ, এটাকে বলা হয় প্রধান অক্ষে, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলো আসে, সেইটা এই দর্পণে প্রতিফলন হওয়ার পর সবসময় কি না ফোকাস দিয়ে যাবে, এটাকে বলা হয় ফোকাস। আর মেরু বিন্দু কি না, দুটো এই যে প্রান্তীয় বিন্দুর মাঝখানটাকে বলা হবে সবসময় মেরু বিন্দু, বা অপর দিকে কি বলা যেতে পারে না, প্রধান অক্ষ দর্পণের যে অংশকে ছেদ করে সেটাকে বলা হয় মেরু বিন্দু। আর প্রধান অক্ষ হচ্ছে কি না, মেরু বিন্দু ও কেন্দ্র সংযোজক সরলরেখাকে বলা হবে মেরু বিন্দু, প্রধান অক্ষ। ঠিক আছে, আচ্ছা এরপর আমি অবতল এবং উত্তল দর্পণের ছবিটা আরেকবার ভালো করে এঁকে দিচ্ছি। এই যে এটা হলো একটা গোলক, এই গোলকের এই ভেতরের তলটা, এই ভেতরের দিকের তলটা হলো অবতল, আর এটা প্রধান অক্ষ, বাকিগুলো যেমন এটা প্রধান অক্ষ, প্রধান এই রকম জায়গায় থাকবে ফোকাস বিন্দু, এটাকে এফ বলা হয়, আর এটা এইখানে থাকে মেরু, এটাকে পি বলা হয়। আর ঠিক এরকম এটা হলো কি না অবতল, আর এটা আর একটা উত্তল দর্পণের ছবি কীরকম হবে না, উত্তল দর্পণ হচ্ছে এইভাবে, এইটার বাইরের দিকটা হচ্ছে উত্তল দর্পণ, এইখানে এসে আলো আসবে, এইদিকে আসবে, এইদিকে প্রতিফলন হবে, এইটা হচ্ছে উত্তল দর্পণ। এই উত্তল দর্পণের এইটা হলো সি এবং এইটা হবে পি, এটা হলো উত্তল
দর্পণ। এরপর আমরা করব কি না গোলীয় দর্পণের হচ্ছে মুখ্য ফোকাস। গোলীয় দর্পণের মুখ্য ফোকাস কি না এই যে একটা উত্তল দর্পণ ধরে নেওয়া হোক, এই উত্তল দর্পণের গোলীয় দর্পণের মুখ্য ফোকাস। গোলীয় দর্পণের মুখ্য ফোকাস কি না এই যে একটা উত্তল দর্পণ, এই উত্তল দর্পণের এইটা হলো প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সমান্তরালে অসংখ্য আলোক রশ্মিগুচ্ছ যদি এইভাবে ফেলা হয়, আমি দুটো ফেলে দেখালাম, এখানে অসংখ্য যদি ফেলা হয় তখন কি হবে না সেটা হচ্ছে প্রতিফলন হয়ে এইভাবে চলে যাবে। এইটাও ঠিক সেই রকমভাবে প্রতিফলন হয়ে এইভাবে চলে যাবে। তখন এদের এই বিন্দুটা তখন কি না প্রতিফলন হয়ে এইভাবে চলে যাবে, বাইরের দিকে তীরচিহ্ন হবে, হ্যাঁ প্রতিফলন হয়ে এইভাবে চলে যাবে। তাহলে তখন এইটাকে এইভাবে অঙ্কন করলে পাওয়া যাবে এই বিন্দুটা, তখন এইটা হয়ে যাবে কি না মুখ্য ফোকাস। ঠিক এই রকমভাবেই যখন অবতল দর্পণের ক্ষেত্রে দেখব কি না অবতল দর্পণের ক্ষেত্রে এইভাবে প্রধান অক্ষের সমান্তরালে যখন আলো আসবে তখন কি না এই ফোকাস দিয়ে যাবে যে বিন্দুতে মিলিত হবে। এই যে প্রধান অক্ষের সমান্তরালে এসে এই বিন্দুতে মিলিত হয়েছে সমান্তরাল আলোক রশ্মি, এটাকেও বলা হবে তখন মুখ্য ফোকাস। এটা হলো কি না এটা হলো উত্তল দর্পণের ক্ষেত্রে, এইটা হলো অবতল দর্পণের ক্ষেত্রে। এটা অবতল দর্পণের ক্ষেত্রে। এরপর এই মুখ্য ফোকাস বাদ দিয়েও আর একটা আছে গৌণ ফোকাস। গৌণ ফোকাস কি না গৌণ ফোকাস হচ্ছে প্রধান অক্ষের ওপর অবস্থিত নাও হতে পারে, না হয়ে কি না এই রকম কোনো জায়গাতে অবস্থিত হতে পারে এই রকম ভাব। তখন এই বিন্দুগুলোকে মিলিয়ে একটা তল গঠন হয়, তখন এই বিন্দুগুলোকে মিলিয়ে একটা কি হয় না তল গঠন হয়, সেটাকে বলা হয় ফোকাস তল। এই তলটাকে কি বলা হয় না ফোকাস তল। তাহলে এরপর বলি উপাক্ষীয় রশ্মি। যখন এরপর অঙ্কনের কিছু প্রমাণের ক্ষেত্রে দেখতে হবে যে আসবে উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি কি উপাক্ষীয় রশ্মি কি না যখন উপাক্ষীয় রশ্মি হচ্ছে এইটা ধরো একটা দর্পণ, এই দর্পণের প্রধান অক্ষের যখন কাছাকাছি এসে কোনো রশ্মি আপতিত হবে, দর্পণের কাছাকাছি যত কাছাকাছি এসে প্রধান অক্ষের যত কাছাকাছি এসে কোনো রশ্মি আপতিত হবে তখন সেই রশ্মিগুলোকে বলা হবে উপাক্ষীয় রশ্মি। এই রশ্মিগুলো হচ্ছে উপাক্ষীয় রশ্মি। অর্থাৎ উপাক্ষীয় রশ্মি হওয়ার শর্ত কি না এই প্রধান অক্ষের সঙ্গে কম কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এই কোণটা যেটা হবে এই কোণটা হবে কম উৎপন্ন করবে। এরপর আছে প্রমাণ। এখন আমরা করব উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে প্রমাণ করো আর সমান হচ্ছে 12। এখানে আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমি প্রথমে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করব। এখন প্রমাণের সময় কি লিখতে হবে না একটি আগত আলোক রশ্মি, নাম দিয়ে দেবো কি না আর এস কিউ, একটি আগত আলোক রশ্মি আর এস কিউ। এখন আমরা এটাকে প্রমাণ এটা অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করব। এখন প্রমাণের ক্ষেত্রে কি করব লিখতে হবে না আগত আলোক রশ্মি আর এস দর্পণ M1 M2 আপতিত হওয়ার পর এস কিউ পথে গমন করেছে। এরপর প্রমাণের জন্য আমরা কি করব প্রমাণের জন্য আমরা এইটা হচ্ছে আপতিত আলোক রশ্মি এবং এটা হলো প্রতিফলিত আলোক রশ্মি। আর এই সি এবং এস এইটা হলো কি এটা হলো অভিলম্ব। অভিলম্ব কী করে হচ্ছে না এই দর্পণটার এইখানে একটা ছোট্ট যদি তল কল্পনা করা হয় সমতল,
তখন এই সমতলের উপর এটা লম্ব হয়ে যাবে। তাহলে এইটার আপতিত রশ্মি এবং এটা প্রতিফলিত রশ্মি, আর এটা হচ্ছে অঙ্কিত অভিলম্ব। তাহলে এই দুটো কোণ কী হয়ে যাবে না সমান। এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও কত হয়ে যাবে না থিটা। আবার আমরা জানি কি না আর এবং এস সমান্তরাল কার সঙ্গে, না এই অক্ষের সঙ্গে সমান্তরাল। এটা যদি সমান্তরাল হয় তাহলে কি হবে না এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, কারণ কি না একান্তর কোণ হবে। তাহলে প্রমাণের ক্ষেত্রে কি লিখব, না প্রমাণের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ আর এস সি ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ কত সি এস এফ আবার কি আবার অ্যাঙ্গেল অফ কত না আর এস সি সমান কত অ্যাঙ্গেল অফ কত এইটার সঙ্গে কার সমান এইটা এস সি এফ এখন কি না আর এস সি এই দুটো একই কোণ, এই দুটো কোণ কার সঙ্গে সমান, একবার এর সঙ্গে সমান আবার একবার এর সঙ্গে সমান। তাহলে কি লেখা যাবে না সি অ্যাঙ্গেল অফ সি এস এফ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ এস সি এফ। তাহলে এই দুটো কোণ সমান, এই দুটো কোণ এইখানে কি হবে সি এস এফ অর্থাৎ এই কোণটা, আর কি না এস সি এফ আর এই কোণটা, এই দুটো কোণ কি হলো না প্রমাণ থেকে সমান। তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান হলে কি হবে না এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এইটা একটা কি হয়ে যাবে না সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সি এফ এস ত্রিভুজ সি এফ এস হলো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হলে কি হয়ে যাবে না দুটো বাহু সমান হবে, অর্থাৎ কি না এইটা এবং এই বাহুটা দুটো বাহু সমান, ঠিক আছে। তাহলে এই দুটো বাহু সমান হবে। তাহলে অতএব কত হয়ে যাবে না সি এফ ইকুয়াল টু এফ এস দুটো সমান হয়ে যাবে। এখন এইখানে প্রমাণের ক্ষেত্রে লিখেছিল উপাক্ষীয় রশ্মি। আগেই বলেছি উপাক্ষীয় রশ্মি মানে কি না এই দুটোর মধ্যে কি না দূরত্বটা কম হবে, খুব প্রধান অক্ষের খুব কাছাকাছিতে আসবে। এরপর এইখানে দেখো প্রধান অক্ষের যখন খুব কাছাকাছিতে আসবে, এই রকম জায়গাতে আসবে খুব কাছাকাছি, তখন কি হয়ে যাবে না তখন এই দূরত্বটা আর এই দূরত্বটা প্রায় সমান হয়ে যাবে। তাই আমরা কি ধরে নেব না তাই আমরা ধরে নেব এফ এস এবং এফ পি প্রায় সমান, না এফ এস প্রায় সমান এফ পি। তাহলে কি করে নেব না এখানে সি এফ না এফ পি, অতএব সি পি সমান হয়ে যাবে কত টু এফ পি। সিপি মানে কত এখানে সিপি মানে হবে আর সিপি মানে হয়ে যাবে আর, কারণ এটা বক্রতা ব্যাসার্ধ, এবং এফপি হয়ে যাবে কত না ফোকাস দূরত্ব কত হবে 2f। তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছিল। এবার আমরা করব উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে প্রমাণ করো r সমান 2f। এটা কি করবো না এরপর উত্তল দর্পণের ক্ষেত্রে, এই যে এখানে আমি ছবিটা এঁকে নিয়েছি। এরপর উত্তল দর্পণের ক্ষেত্রে কি না এস পথে একটা রশ্মি আসছে, ওটা কি না উত্তল দর্পণের একটা তলেতে প্রতিফলনের পর এস বি পথেতে কি না আগমন করছে, আর এন এস হলো কি না এটার উপর অঙ্কিত অভিলম্ব, এই তলটার উপর অঙ্কিত অভিলম্ব। তাহলে প্রমাণের ক্ষেত্রে কি করব না প্রথমে লিখতে হবে কি না এ এস একটি এস পথে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়ে এস বি পথে প্রতিফলন হয়ে যাচ্ছে, এবং
এন সি তো অভিলম্ব, এবং কি না পরবর্তী ক্ষেত্রে কি অঙ্কন করতে হবে, এবং এস আর এফকে কি না অঙ্কন করে বাড়াতে হবে এইটুকু। এরপর এটার জন্য প্রমাণ করতে হবে কি না, এটার জন্য কি এটার জন্য এই যে আপতিত রশ্মি এবং এটা প্রতিফলিত রশ্মি, এইটা হলো আপাতন কোণ আর এটা হলো প্রতিফলন কোণ, দুটো সমান হবে। তাহলে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও কি হবে না থিটা, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে। এখন কি না, এখন এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও কি হবে না থিটা, কি না এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। এইটা থিটা হলে এটাও তাহলে থিটা হচ্ছে, এটা বিপ্রতীপ কোণ। একইভাবে কি এইটা যদি থিটা হয়, এইটাও কি হবে না থিটা। এইটা কি করা হচ্ছে না, এটা হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ কীভাবে আসছে না, এইটা হচ্ছে এন, এন আর এটা হচ্ছে সি, এটা হচ্ছে অভিলম্বটা, এবং এটা হচ্ছে আপতিত রশ্মিটা, আর এটা প্রধান অক্ষ। এইটার যদি থিটা হয় এইটাও কত হয়ে যাবে না থিটা, কারণ এই দুটোর কি না সমান্তরাল। এখন তাহলে এইটাও থিটা আসছে, তাহলে প্রমাণের ক্ষেত্রে কি লিখব, প্রমাণের ক্ষেত্রে লিখব এ এস এন ইকুয়াল টু এন এস বি। আবার কি না এন এন এস বি ইকুয়াল টু কত না এফ এস সি, এফ এস সি। এরপর কি ব্র্যাকেটে লিখব বিপ্রতীপ কোণ, এটা বিপ্রতীপ কোণ। আবার কি না এই কোণটার ক্ষেত্রে কিভাবে লিখব না এন এস এ, অ্যাঙ্গেল অফ এন এস এ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ কত না এই কোণটা, তাহলে এস সি এফ, এস সি এফ। এটা কি, এটা হচ্ছে অনুরূপ কোণ। এটা অনুরূপ কোণ। এখন এই কোণটার ক্ষেত্রে কি না এই দুটো কোণ কি হচ্ছে না সমান, এবং এই দুটো কোণ তাহলে কি হয়ে যাবে না সমান হয়ে যাবে। অতএব এফ এস সি ইকুয়াল টু এস সি এফ। অতএব কি না এফ এস সি, এফ এস সি মানে এই কোণটা এস এস সি এফ, এস সি এফ, আর এই কোণটা, এই দুটো কোণ সমান হবে। তাহলে একটা ত্রিভুজ তার দুটো কোণ যদি সমান হয় কী হয়ে যাবে না, সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আর সমদ্বিবাহু ত্রিভুজ হলে তার দুটো বাহু হবে কি না সমান। তাহলে এখন এর বিপরীত বাহু কি না এইটা, এবং এইটার বিপরীত বাহু এইটা, তাহলে এই দুটো বাহু কি হবে না সমান হবে। অতএব কি না ত্রিভুজ এফ এস সি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব এটা সমদ্বিবাহু ত্রিভুজ হলে কি হচ্ছে না এফ সি ইকুয়াল টু কত আসছে না এফ সি ইকুয়াল টু এফ এস, এফ এস, কারণ দুটো বাহু সমান। তাহলে এরপর তাহলে কি না এরপর এটা যেহেতু কি না উপাক্ষীয় রশ্মি, আবার উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কি না এই এফ এস এসটাকে আমরা কি ধরে নিতে পারবো, এফ পি ধরে নিতে পারবো। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কি ক্ষেত্রে এফ এস ইকুয়াল টু এফ পি, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এটা ধরে নিয়ে যাবে। তাহলে এফ এস এর জায়গায় প্রায় সমান এটা, তাহলে কি হবে না এফ এস এর জায়গায় এফ পি লিখব, এফ সি ইকুয়াল টু এফ পি। অতএব এই দুটো বাহু সমান। অতএব এইখান থেকে আরেকটা কি লিখা যাবে, অতএব এখন কি হয়ে যাবে না এফ
পি ইকুয়াল টু কত হয়ে যাবে না এফ সি। অতএব কি লেখা যাবে না এফ পি ইকুয়াল টু কত হয়ে যাবে না হাফ অফ কি হয়ে যাবে না পি সি, হাফ অফ পি সি এইখানে। তাহলে কি হবে না এফ পি সমান কত না এফ পি সমান হচ্ছে এফ, এটা ফোকাস দূরত্ব, আর এটা হচ্ছে কত না ফোকাস দূরত্ব, আর পি সি মানে হচ্ছে এটা বক্রতা কেন্দ্র হচ্ছে আর, এটা হচ্ছে আর। তাহলে এটা হয়ে যাবে এফ সমান কত হাফ আর। অতএব কত না আর ইকুয়াল টু 2f, এইটাই হচ্ছে প্রমাণ। পরের ভিডিওতে রেখাচিত্রের সাহায্যে প্রতিবিম্বের অবস্থানগুলো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব।